নির্বাচনের আগে বড় দলগুলো প্রশাসন ভাগ বাটোয়ারা করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও দাবি তার। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব মন্তব্য করেন তারা। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে উঠে আসে নির্বাচনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কয়েকটি বিষয়। বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন সহ কয়েকটি দাবি তুলে ধরে এনসিপি। পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে। পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি। বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। জামায়াতের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিশেষ দলের হয়ে কাজ করছে। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোটের দাবি তাদের। সরকারের যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার, সচেতন থাকা। এর আগে মঙ্গলবার চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন না করলে অশুভ শক্তির উত্থান ঘটতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই শঙ্কা জানান তিনি। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টের সহযোগীদের বহাল রেখে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সরকারকে সব ধরনের প্রভাব মুক্ত হতে হবে। নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্ব শর্ত, যেটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে সবাই জানে, আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে এমন কেউ সরকারে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে, কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে। এই জন্য অতি সত্বর, যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন, আজ আমরা বলেছি অতি সত্বর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদী সরকারের সহযোগীরা নিজ পদে বহাল থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করা মানে এটা তার লুকোনো লোক নন, তারা তো গোপনে থেকে করেননি। যত দ্রুত সম্ভব সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়ার আহ্বানও জানান রিজভী। এইরকম আরও অনেক প্রশাসনের লোকজন আছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণেই ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে নানা আলোচনা হচ্ছে বলে মনে করেন আইন উপদেষ্টা।
নির্বাচনের সময় সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। এ সময় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তারপরও সন্দেহ সংশয় নিয়ে চলছে এক ধরনের আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বিএনপির সঙ্গে আলোচনায় উঠে আসে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। এ বিষয়ে আইন উপদেষ্টা জানান, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির হওয়াকে অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন আইন উপদেষ্টা। মামলার আসামি হিসেবে তাদের কোথায় রাখা হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় জানান তিনি। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে মাঠের আস্থার অভাব রাজনৈতিক দলগুলোর মতানৈক্যর কারণে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগের প্রশিক্ষণ ভুলে নতুন প্রশিক্ষণ মাথায় রাখার তাগিদ দেন কমিশনাররা। সকালে রাজধানীতে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলা হয়। রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন, অনিয়মের বিষয়ে সতর্ক করেন। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে এমন প্রসঙ্গ টেনে বলেন, যে কোনো পরিস্থিতিতে কাজ করতে হবে নির্ভয়ে। পত্রিকায় দেখলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে, কোনো ভয় নেই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে কাজ করতে হবে। প্রশিক্ষণে কি শেখানো হয়েছিল আমি জানি না, তবে সেটা ভুলে আমাদের এবার যা প্রশিক্ষণ দেওয়া হবে সেটা নিতে হবে মাথায়, আগেরটা ডিলিট করে দিতে হবে। ভালো নির্বাচন উপহার দেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। ভালো নির্বাচন করার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। অপরদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় আমাদের এই দুরবস্থা, এমন মন্তব্য করে সিইসি বলেন, সময় এসেছে সেই অবস্থা কাটিয়ে ওঠার। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না। সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের এই প্রশিক্ষণকে কমিশন দেখছে নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে গুম, নির্যাতন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে 15 সামরিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে রয়েছেন 1 মেজর জেনারেল, 6 ব্রিগেডিয়ার জেনারেল, 4 কর্নেল, 3 লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর। এছাড়া শেখ হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশ। মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় ১৫ সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজত থেকে গ্রেপ্তার করে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এজন্য ভোর থেকে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয় বিজিবি, র্যাব, পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রেওয়াজ ভেঙে ভোর থেকেই প্রস্তুত করা হয় আদালতও। সকাল ৭টার দিকে বিশেষ প্রিজন ভ্যানে আসামিদের নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল ৮টার দিকে নেওয়া হয় কাঠগড়ায়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠায় কারাগারে। একই সাথে গুমের ২ মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ আসামিকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়া হয়। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে। সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনীর সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যক্তিগত অপরাধের দায় পুরো বাহিনীর নয়। মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতে প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। সংশোধিত আইন অনুযায়ী অভিযুক্ত সামরিক কর্মকর্তারা চাকরিতে থাকতে পারবেন না বলে জানায় প্রসিকিউশন। তবে তাদের আইনজীবীরা জানান ভিন্ন কথা। যে অফেন্স যখন কমিশন করেছে তখন সেই সময় বিদ্যমান আইনে শাস্তি দিতে হবে। ন্যায্যতার জন্য 5ই আগস্ট ঘটেছে, বিপ্লব ঘটেছে। সো আপনি বিচার শেষ হওয়ার আগে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। সো এইটা অত্যন্ত একটা আমি বলবো যে খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি মনে করি সরকারের উচিত এইটাকে রিপিল করা, অথবা ইট উইল বি চ্যালেঞ্জড ইন হাইকোর্ট। আদালতের কার্যক্রম শেষে 15 সামরিক কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের অস্থায়ী কারাগারে নেওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘোষণা হতে পারে কাল। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা সহ 3 আসামির মামলায় আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। কাল রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে রায়ের দিন জানাতে পারে আদালত। তবে তার আগে অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন। এর আগে বুধবার রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগের বিরুদ্ধে শেষ দিনের যুক্তি উপস্থাপন করেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। আসামিরা খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। তবে প্রসিকিউশন জানায়, অভিযোগ প্রমাণের যথেষ্ট তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে নিজস্ব কৌশলগত অবস্থান জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বলেন, ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। সেমিনারে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেন বক্তারা। সকালে রাজধানীর 20 মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও BIISS। বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে সাবেক কূটনীতিক বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির কোনো বিকল্প নেই। অভ্যন্তরীণ ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপের সুযোগ আমরাই করে দেই, এমন চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক ভারসাম্য রক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে। বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় কৌশল প্রণয়নের বিকল্প নেই। এ প্রসঙ্গে সরকারের নীতি নির্ধারকরা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী, কিন্তু বিগত সরকার ক্ষমতার লোভে তাদেরই বিতর্কিত করেছে। নিজের দেশের মানুষকে হত্যা, গুম, নির্যাতনের নজির কোথাও নেই। কি দুর্ভাগ্য, যারা ইউনিফর্ম পরা ছিল তাদের অপরাধে জড়ানো হয়েছে। কেবল ক্ষমতায় টিকে থাকতেই
তা করা হয়েছে। রাষ্ট্রগুলোর মধ্যে নতুন করে সংঘাত ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি। বৈশ্বিক পরিস্থিতিতে এককভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা। আলোচকরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ও ভারসাম্যের কূটনীতি এগিয়ে নেওয়া বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ বিরোধী আন্দোলনে মঙ্গলবার রাতভর উত্তাল ছিল বুয়েট। আন্দোলনের মুখে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত ছাত্রকে। এছাড়া ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুয়েট প্রশাসন জানিয়েছে, শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্যের প্রমাণ মিলেছে। মঙ্গলবার রাতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ করেন বুয়েটের শিক্ষার্থীরা। ট্রিপলি বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ধর্ষণের ঘটনা শ্রীশান্ত নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে পোস্ট করেন। এছাড়া নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ম অবমাননার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ছদ্মনামে প্রোফাইল খুলে সে এসব তৎপরতা চালিয়েছে। গত পরশুদিন রাত থেকে শুরু হয়। ছাত্ররা ওর কিছু ফেসবুকে, ইন্টারনেটে কিছু অশালীন বক্তব্য, যেটা ফেক নাম ইউজ করে করেছে ছাত্রদের বক্তব্য অনুসারে। এরই মধ্যে শ্রীশান্তকে বুয়েট থেকে বহিষ্কার করা হয়েছে। চকবাজার থানার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্ক্রিনশট দিয়েছেন এবং সেগুলো সত্যতা আমরা যাচাই করে দেখছি। রেডিটে শ্রীশান্তের পোস্ট ও কমেন্টগুলো বিশ্লেষণ করে শিগগিরই প্রতিবেদন দেবে পুলিশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদা থাকলেও চলতি বছরের 9 মাসে মাত্র 3 বার ট্রাকে পণ্য বিক্রি করেছে সরকারের বিপণন সংস্থা টিসিবি। সংস্থার মুখপাত্র জানান, সরকারের নির্দেশনা না থাকায় এই কর্মসূচি বন্ধ রয়েছে। এদিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে না পারায় ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। গেল সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 7.64%। এ অবস্থায় প্রতিটি পরিবার খাদ্যের যোগান দিতে আয়ের প্রায় 55% ব্যয় করছেন। তাই চাপ কমাতে টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চাল সহ কয়েকটি পণ্য কেনার সুযোগ খোঁজেন স্বল্প আয়ের মানুষ। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। জানা গেছে, চলতি বছর মাত্র 3 বার এই কর্মসূচি পরিচালনা করা হয়েছে। আর্থিক চাপ সামলাতে না পেরে ট্রাক সেল চালু রাখার দাবি জানিয়েছে নিম্ন আয়ের মানুষ। সরকারি অফিসের থেকে বেশি তো এখানে মালটার দাম পাওয়া যায়, কমে পাওয়া যায়। এখানে মাল এখানে আপনার এটার জন্য আপনার লো পড়ে, দাম বাইরে গেছে গা। এখন যদি এই টিসিবি অনেক আগেই বন্ধ হয়ে গেছে গা, প্রায় 20-25 দিন, 1 মাস। তো ওখানে যদি আবার টিসিবি পণ্যগুলো ট্রাকে করে সেল দেয়, তাহলে বাংলাদেশে কি ঢাকা শহরে অনেক দৃষ্টি ভালো হবে। বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি নিয়মিত চালু রাখা গেলে উপকৃত হবেন সাধারণ মানুষ। তবে টিসিবি বলছে, আপাতত সারা বছর সম্ভব না হলেও প্রয়োজন অনুসারে ট্রাকের পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সরকার বহন করবে এবং ভোক্তাদেরকে অন্তত কিছুটা হলেও 2-3টি আইটেম, যেটা টিসিবির ট্যাক্স চিনি, তেল, ডাল, এই ধরনের পণ্য যাতে ট্রাক সেলের মাধ্যমে এই কার্যক্রম আবার পুনরায় চালু করে ভোক্তাদের কিছুটা হলেও স্বস্তি দিবে। ট্রাক সেল বিক্রয়ের নীতিগত সিদ্ধান্ত কিন্তু সরকারের এই মুহূর্তে নাই। যদি প্রয়োজন হয় বাজার বিবেচনায়, তাহলে এটার পাশাপাশি প্রেক্ষাপট বিবেচনায় সরকার এই সিদ্ধান্তগুলো নেবে। তবে নিয়মিত যেটা চলবে, কার্ডের বিপরীতে পণ্য বিতরণ করা। নভেম্বর থেকে টিসিবির পণ্য তালিকায় চা, লবণ, ডিটারজেন্ট সহ মোট 5টি নতুন পণ্য যুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক পরিশোধ করা হয়েছিল, আইন অনুযায়ী তা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। তবে পণ্যের ক্ষতিপূরণ দেবে না সংস্থাটি। পণ্য সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকেই ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে এনবিআর। এর আগে ওষুধ শিল্প সমিতি জানায়, আগুনে দেশের শীর্ষ 45টি ওষুধ কোম্পানির প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভবিষ্যতের সম্ভাব্য সংকট এড়াতে সরকারের কাছে 14টি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার নিয়ে কোনো নীতিমালা নেই দেশের ৬৮% ব্যাংকের। এমনকি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে দুর্বলতা। বুধবার রাজধানীতে গবেষণা সংস্থা বিআইবিএম এর এক কর্মশালায় এসব কথা উঠে আসে। ঝুঁকি এড়াতে এআই এর ব্যবহারে সতর্ক থাকার তাগিদ দেন তারা। এ সময় নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা ও সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিশ্লেষকরা। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি ব্যাংক খাতে প্রতিনিয়ত বাড়ছে সাইবার ঝুঁকি। নিরাপত্তার ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে ২০১৬ সালে $10.10 লাখ চুরি করে হ্যাকাররা। এত বছর পার হলেও সাইবার নিরাপত্তার বিষয়ে এখনও পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিআইবিএম এর আলোচনায় উঠে আসে, সাইবার হামলার শিকার হলে বর্তমানে এআই পদ্ধতি ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে মাত্র ৫% ব্যাংকের। বাকি ৯৫% ব্যাংক সাইবার হামলার পরবর্তী পুনরুদ্ধারে এখনও ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করছে। তাই প্রযুক্তি খাতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিআইবিএম এর। হ্যাকাররা যেহেতু অ্যাটাক করার জন্য ইনোভেটিভ টেকনোলজি তারা ইউজ করছে, তো কাজে এটাকে মোকাবেলা করতে হলে আমাদের যে ব্যাংকের যে সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে, এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেমগুলো, সেগুলোকেও আমাদেরকে এআই পাওয়ার্ড করতে হবে। এ সময় আলোচকরা বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে না পারলে ব্যাংকসহ অনেক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। মানি লন্ডারিং এর ক্ষেত্রেই বলি, সাইবার সিকিউরিটির ক্ষেত্রেই বলি, নেটওয়ার্ক মনিটরিং ম্যানেজমেন্টের টুলসের কথাই বলি, এসআইএম এর কথাই বলি, সকের কথাই বলি, সবাই যারা অফার করছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেজর চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে এই টুলসগুলোর ক্ষেত্রে যদি আমাদের এই আইটি কমিউনিটির লোকজনকে চিন্তা করে, তো আমাদের দেশে মোটা দাগে হিউম্যান সিকিউরিটি যেখানে কম, সাইবার সিকিউরিটি তো অনেক দূরের কথা। তো রিয়ালিটি আমাদেরকে নিতে হবে এবং রেগুলেটরের সাথে খুব ক্লোজলি কাজ করতে হবে প্র্যাকটিশনারদের। এটা একজন আরেকজনের সম্পূরক। ব্যাংকের দ্রুত গ্রাহক সেবা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি প্রতিরোধে এআই সহ নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।